নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ কি আবার লাগবে? মধ্যপ্রাচ্যের আকাশে আবার যুদ্ধের কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি। একদিকে আমেরিকার পরমাণু চালিত রণতরী, আর অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ছড়াছড়ি। যেন মুখোমুখি দাঁড়িয়ে আছে দুটি আগুনের গোলার মধ্যে দেশ। মাত্র 33 কিলোমিটারের হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের 1/4 তেল যায়, সেটাই এখন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গা হয়ে গেল। একটা ভুল সিদ্ধান্ত, একটা গুলিই বদলে দিতে পারে গোটা বিশ্বের অর্থনীতি এবং তেলের দাম, এমনকি আমাদের দৈনন্দিন জীবনও। ভারত, চীন থেকে ইউরোপ সবাই ভয়ে রয়েছে। এটা কি শুধু সামরিক মহড়া, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের ট্রেলার চলছে? যুদ্ধ লাগলে ক্ষতি কার হবে, আর লাভই বা কার হবে? এই উত্তপ্ত পরিস্থিতির ভেতরের আসল গল্পটাই জানুন। মধ্যপ্রাচ্যে আবার বারুদের গন্ধ আমরা দেখতে পাচ্ছি, যেন যুদ্ধ শুধু সময়ের অপেক্ষা। ইরান আর আমেরিকা একে একে দাঁড়িয়ে আছে যুদ্ধের ময়দানে, চোখে চোখ রেখে কথা বলছে, এবং দুজনাই চাপা টেনশনের মধ্যে রয়েছে কে আগে ট্রিগারটা টিপবে। হরমুজ প্রণালী, যে জলপথ দিয়ে বিশ্বের প্রায় 1/4 তেল পরিবহন হয়, সেটাই এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এই সরু জলপথের ওপর দাঁড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর শক্তিশালী পরমাণু চালিত রণতরী আব্রাহাম লিঙ্কন। বিশাল সেই যুদ্ধ জাহাজটা প্রায় 3টা ফুটবল মাঠের সমান বড়। সঙ্গে রয়েছে একের পর এক মিসাইল, ডেস্ট্রয়ার, যুদ্ধ বিমান এবং হাজার হাজার সৈন্য। স্পষ্ট বার্তা, আমেরিকা সব দিক থেকেই প্রস্তুত, আর এখানেই ভয় ধরাচ্ছে। ওদিকে ইরানও চুপ করে বসে নেই। তারা হরমুজ প্রণালীতে 5 দিনের বড় সড় যুদ্ধ মহড়া শুরু করেছে। দ্রুত গতির মিসাইলবাহী স্পিডবোট, ড্রোন, ক্যারিয়ার, ক্ষেপণাস্ত্র সমস্ত কিছু সাজিয়ে রেখেছে। যুদ্ধের পটভূমি আগে থেকেই রেডি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সেনারা যেন দেখিয়ে দিতে চাইছে, আমরাও আমেরিকানদের থেকে কম কিছু নই। ইরান, এমনকি রাশিয়া এবং চীনকেও পাশে টানার চেষ্টা করছে। যৌথ সামরিক মহড়ার পরিকল্পনাও চলছে তাদের মধ্যে। যদি চীন এবং রাশিয়ার সহযোগিতা তারা পায়, তাহলে এই যুদ্ধ কতটা বড় হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন। দুই দেশের মধ্যে হুমকি আর পাল্টা হুমকি এতটাই বেড়ে গেছে যে পরিস্থিতি যে কোনো সময় বিস্ফোরিত হতেই পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমেরিকা যদি আগ্রাসনটা দেখায়, তবে সেই আগুন ট্রাম্পের দরজায় আমরা পৌঁছে দেব। অন্যদিকে আমেরিকার তরফেও একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে, তেলের জাহাজে একটা গুলিও লাগলে এর ফলটা হবে ভয়ঙ্কর। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে শুধু ইরান বা আমেরিকার সমস্যা হবে এমনটা নয়। এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে, সমস্যা গোটা বিশ্বের অর্থনীতি কাঁপিয়ে উঠবে। সৌদি আরব, ইরাক, কাতার, কুয়েতের তেল রপ্তানি বন্ধ হয়ে গেলে এশিয়ার দেশগুলো, বিশেষ করে ভারত এবং চীন, মারাত্মক চাপে পড়তে পারে। তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, বাজারে প্রভাব পড়বে, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ভারত নাকি এবার ভেনেজুয়েলা থেকে তেল কিনতে রাজি। অর্থাৎ ইরান বা রাশিয়ার উপর নির্ভরতা কমাতে চাইছে আমেরিকা। কিন্তু ভারত সরকার এই নিয়ে মুখ খোলেনি। ফলে রাজনৈতিক মহলেও জল্পনা তুঙ্গে উঠেছে যে এরপরে মোড়টা কোন দিকে যাবে। এদিকে সামরিক শক্তির দিক থেকে দেখলে দুই পক্ষই প্রায় যুদ্ধের শেষ ধাপে পৌঁছে গেছে। আমেরিকার কাছে আছে অত্যাধুনিক যুদ্ধ বিমান, গাইডেড মিসাইল এবং ডেস্ট্রয়ার, আর ইরান প্রস্তুত করছে ড্রোন হামলার জন্য, ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করার জন্য এবং প্রণালী বন্ধ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্তের জন্য। তারা তো স্পষ্ট জানিয়ে দিয়েছে গোটা বিশ্ববাসীকে যে তেহরানে হামলা হলে হরমুজ প্রণালীটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। আর হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে গোটা বিশ্ব সংকটে পড়বে। মানে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যেখানে সামান্য ভুল পদক্ষেপ নিলে তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন জ্বলতে পারে। সব মিলিয়ে বলাই যায়, হরমুজ প্রণালী এখন শুধু একটা জলপথই নয়, এটা যেন বারুদের স্তূপ হয়ে গেছে। একদিকে আমেরিকার শক্তি প্রদর্শন, অন্যদিকে ইরানের জেদ, মাঝখানে গোটা বিশ্ব আতঙ্কে ভুগছে। যুদ্ধ হলে ক্ষতি কারও একার হবে না, ভুগবে সবাই। যুদ্ধ যদি হয় ইরান এবং আমেরিকার মধ্যে,
তাহলে ইরান এবং আমেরিকার যে বিপদটা হবে এমনটা নয়, গোটা বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। এখন শুধু দেখার শেষ পর্যন্ত কূটনীতি জিতবে নাকি যুদ্ধের আগুন সত্যি ছড়িয়ে পড়বে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি শুধু একটা আঞ্চলিক সামরিক উত্তেজনা নয়, বরং আন্তর্জাতিক শক্তি রাজনীতির একটা জটিল দাবার বোর্ড, যেখানে প্রতিটা চালের পেছনে রয়েছে হিসেব, প্রভাব বিস্তার এবং কৌশলী আধিপত্য লড়াই। ইরান এবং আমেরিকার এই মুখোমুখি অবস্থানকে যদি সরলভাবে যুদ্ধের সম্ভাবনা বলে আখ্যা করা হয়, তাহলে বিষয়টার গভীরতায় ধরা যাবে না। আসলে এটা বহু বছরের জমে থাকা অবিশ্বাস, নিষেধাজ্ঞা, কূটনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং ভূকৌশলগত আধিপত্যর সংঘর্ষের চূড়ান্ত বহিঃপ্রকাশ। হরমুজ প্রণালী যাকে নিয়ে কথা হচ্ছে, সেই হরমুজ প্রণালী এখানে শুধু একটা জলপথ নয়, এটা বলতে পারেন বর্তমানে একটা দেশের শক্তির প্রতীক হয়ে উঠেছে। যে এই পথ নিয়ন্ত্রণ করবে, সেই বিশ্ব জ্বালানি রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারবে। আর ঠিক এই কারণেই আমেরিকা কখনো চাইবে না ইরান এই অঞ্চলে একচ্ছত্র ক্ষমতাটা পেয়ে যাক। আবার ইরানও নিজের ভূখণ্ডের এত কাছাকাছি মার্কিন যুদ্ধ জাহাজের আধিপত্য মেনে নিতে রাজি হবে না। ফলে দ্বন্দ্বটা আদর্শগত বা আবেগের নয়, একদম ঠান্ডা মাথার কৌশলগত লড়াই। সব ব্যাপারেই আমেরিকা একটু বাড়াবাড়ি করে, এটা গোটা বিশ্ব জানে। তারা ছোট দেশগুলোকে চাপে রাখতে চায়, প্রয়োজনে তাদের ওপর অনেক কিছু চাপে দিতে চায়। মানলে ভালো, না মানলে আক্রমণ শুরু হবে বিভিন্ন রকম ভাবে, শুধু যুদ্ধের মাধ্যমেই নয়। আমেরিকার উপস্থিতি স্পষ্টত শক্তি প্রদর্শনের রাজনীতি। আব্রাহাম লিঙ্কন বা একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠানো আসলে সরাসরি বার্তা, আমরা চাইলে মুহূর্তের মধ্যেই তোমাদেরকে আঘাত করতে পারি। এটা এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ আমেরিকার কাছে। শত্রুকে গুলি ছোড়ার আগেই ভয় দেখিয়ে পিছু হটিয়ে দাও। ইতিহাস বলছে আমেরিকা বহুবার এই কৌশল নিয়েছে। এই কৌশল তাদের কাছে নতুন কিছু নয়। প্রথমে ভয় দেখাও, ভয় পেলে ভালো, না হলে অন্য পন্থা অবলম্বন করো। উপসাগরীয় যুদ্ধ থেকে শুরু করে ইরাক আক্রমণ, সব ক্ষেত্রেই আমরা দেখেছি তাদের এই নীতি। সামরিক মহড়া নামের আড়ালে চাপ সৃষ্টি করা তাদের পরীক্ষিত পদ্ধতি। কিন্তু প্রশ্ন হলো, এই শক্তি প্রদর্শনের কতটা ফলপ্রসূ হবে। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই অতিরিক্ত সামরিক উপস্থিতি অনেক সময় উত্তেজনা কমানোর বদলে উল্টে আগুনে ঘি ঢেলে দেয়। ইরান বরাবরই জাতীয় আত্মমর্যাদার প্রশ্নে আপোষহীন। ফলে আমেরিকার চাপ যত বাড়ছে, তেহরানের প্রতিক্রিয়াও তত আক্রমণাত্মক হচ্ছে। যুদ্ধ জাহাজের জবাবে ড্রোন, আর ড্রোনের জবাবে মিসাইল, এই পাল্টাপাল্টি পরিস্থিতিকে আরো অস্বাভাবিক করে তুলছে। ইরানের দৃষ্টিকোণ থেকেও বিষয়টা বিশ্লেষণ জরুরি। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক একঘরে করে রাখা কূটনৈতিকভাবে, আর পরমাণু চুক্তি ভেঙে দেওয়া, এসবের ফলে ইরান নিজেকে সবসময় অবরুদ্ধ অবস্থায় দেখেছে। তারা মনে করছে তারা বঞ্চিত, তাদেরকে এটা করা ঠিক হয়নি। ফলে তাদের কাছে সামরিক শক্তি প্রদর্শন মানে আত্মরক্ষার একটা কৌশল। তারা কিন্তু শখে করছে না, নিজেদের আত্মরক্ষার জন্যই করছে। তারা বারবার বুঝিয়ে দিতে চাইছে যে আমাদের চেপে ধরা যাবে না। বিশেষ করে রাশিয়া এবং চীনের সঙ্গে সামরিক মহড়া চালিয়ে তারা বোঝাতে চাইছে আমেরিকা একা নয়, তারাও আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে সক্ষম যদি চীন এবং রাশিয়া তাদের পাশে থাকে। যদিও তাদের সঙ্গে সম্পর্ক খুবই ভালো। এখানেই পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে, কারণ এই দ্বন্দ্ব এখন আর শুধু আমেরিকা বনাম ইরান নয়, এর সঙ্গে জড়িয়ে পড়েছে বহুপাক্ষিক শক্তির রাজনীতি। চীন, রাশিয়া, ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো সবাই নিজেদের স্বার্থ অনুযায়ী অবস্থান নিচ্ছে। ফলে হরমুজ কার্যত এক আন্তর্জাতিক শক্তি সংঘর্ষের মঞ্চে পরিণত হয়েছে। এই বহুপাক্ষিক জটিলতা যে কোনো মুহূর্তে ভুল বোঝাবুঝি বা ছোট সংঘর্ষকে বড় যুদ্ধে রূপ দিতে পারে, এবং সেই সম্ভাবনাও তৈরি হচ্ছে। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো, উভয় পক্ষের ভাষা ক্রমশ কূটনীতির সীমাটা ছাড়িয়ে যুদ্ধের মুখী হচ্ছে। যখন নেতারা প্রকাশ্যে আক্রমণ, ধ্বংস, পাল্টা জবাব, পাল্টা অবরোধের কথা বলছে, এই শব্দগুলোর ব্যবহার যখন খুঁজছে, তখন সেটা শুধু রাজনৈতিক বক্তব্য আর থাকছে না, সেনাবাহিনীর কাছে সেটা নির্দেশের মতো কাজ করবে। ইতিহাস প্রমাণ করেছে যুদ্ধ অনেক সময় গোলাবারুদ দিয়ে নয়, শব্দ দিয়ে শুরু হয়। আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো, এই সংঘাতের নেপথ্যে রাজনৈতিক আভ্যন্তরীণ লাভ ক্ষতির হিসাবেও কাজ করছে। আন্তর্জাতিক সংকট অনেক সময় সরকারগুলোর জন্য সুবিধাজনক হাতিয়ার হয়ে ওঠে। শক্তিশালী অবস্থান দেখিয়ে জাতীয়তাবাদ উস্কে দেওয়া, আভ্যন্তরীণ সমালোচনা চাপা দেওয়া, রাজনৈতিক সমর্থন জোরদার করা,
এগুলো বহু দেশের পুরনো কৌশল। ফলে যুদ্ধের সম্ভাবনা শুধু কৌশলগত নয়, রাজনৈতিক স্বার্থের সঙ্গেও জড়িত। এটা আমরা দেখেছি বহুবার। কোনো দেশ তাদের দুর্বলতা, আভ্যন্তরীণ দুর্বলতা চেপে রাখার জন্য এই ধরনের ঘটনা সবসময় জিয়ে রাখতে চায় এবং জনগণের কাছে সহানুভূতি করাতে চায়। কিন্তু বাস্তবতা হলো, পূর্ণাঙ্গ যুদ্ধ কেউই সত্যিকার অর্থে চায় না। কারণ সরাসরি যুদ্ধ মানেই অনিশ্চিত ফলাফল। আমেরিকার জন্য এটা হবে দীর্ঘমেয়াদী ব্যয়বহুল সামরিক অভিযান, আর ইরানের জন্য অস্তিত্বের লড়াই। তাই দুই পক্ষই এক ধরনের সীমারেখা মেনে চলছে, ভয় দেখাচ্ছে, শক্তি দেখাচ্ছে, কিন্তু শেষ সীমা না অতিক্রম করা এখনো পর্যন্ত কেউ এটা করেনি। একে বলা হয় কন্ট্রোলড টেনশন বা নিয়ন্ত্রিত উত্তেজনা। কিন্তু সমস্যা হলো, এই নিয়ন্ত্রণ সবসময় মানুষকে হাতে থাকে না, হাতে থাকতে পারে না। কখনো 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 একটা ভুল হিসেব, একটা দুর্ঘটনা, একটা ভুল সিগন্যাল দিলে সবকিছু ভেঙে দিতে পারে, আর তারপরই বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। এখানেই সবচেয়ে বড় সমালোচনার জায়গা। যখন কূটনৈতিক আলোচনা, সংলাপ, চুক্তি এগুলোর মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব, তখন কেন শক্তি প্রদর্শনকে প্রথম পছন্দ করা হচ্ছে? এখানেই প্রশ্ন। কেন আলোচনা টেবিলের বদলে যুদ্ধজাহাজ সামনে আসছে? আন্তর্জাতিক রাজনীতিতে এখনো কেন শক্তি প্রধান ভাষা? এই ব্যাপারগুলো আমাদেরকে ভাবতে হবে। আসলে আমরা ভাবছি, কেবল সেই রাষ্ট্রনেতারা ভাবছে না নিজেদের ফায়দার জন্য। আসলে বিশ্ব রাজনীতি এখনো সেই পুরনো মানসিকতা থেকে বেরোতে পারেনি। যার শক্তি বেশি তার কথাই শেষ কথা। এই মানসিকতা থেকেই জন্ম নিচ্ছে অস্ত্রের প্রতিযোগিতা। নিষেধাজ্ঞা বাড়ছে, সামরিক মহড়া বাড়ছে, আর শেষ পর্যন্ত সংঘাত শুরু হচ্ছে। আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ক্ষেত্রে দেখেছি। ফলে হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি একভাবে আধুনিক সভ্যতার ব্যর্থতার প্রতীক। প্রযুক্তি এগিয়েছে, কূটনীতি বেড়েছে, আন্তর্জাতিক সংগঠন তৈরি হয়েছে, তবু শেষ কথা বলছে যুদ্ধজাহাজ। সব মিলিয়ে আমরা বলতেই পারি, ইরান আমেরিকার এই টানাপোড়েন কেবল একটা সাময়িক উত্তেজনা নয়, এটা ভবিষ্যতের বৈশ্বিক শক্তি সমীকরণের ইঙ্গিত। কে নিয়ন্ত্রণ করবে এই জ্বালানি পথ? কে প্রভাব বিস্তার করবে মধ্যপ্রাচ্যে? কার কণ্ঠস্বর আন্তর্জাতিক রাজনীতিতে বেশি জোরালোভাবে উঠবে? এই জিনিসগুলো আমাদের ভাবাচ্ছে। আমেরিকা এত সহজে হার মানবে না। তারা খুবই শক্তিশালী, বিশ্বের সামনে দাদাগিরি তারা সবসময় দেখিয়েছে। তাই ইরানের কাছে তারা মাথা নত করবে, এটা ভাবাও কিন্তু মূর্খামি। সেই লড়াইয়ের নতুন অধ্যায় এটি হতে পারে। কিন্তু এই শক্তি প্রদর্শনের রাজনীতি যতদিন চলবে, ততদিন হরমুজের মতো জায়গাগুলো বারবার যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে থাকবে। অতএব একটা কথা বলা যায়, এই সংঘাতের প্রকৃত সমাধান বন্দুকের নল দিয়ে বেরোবে না, বেরোবে আলোচনার টেবিল থেকে। নইলে আজকে হরমুজ, কাল অন্য কোথাও বিশ্বের মানচিত্রে এমন অগ্নিগর্ভ অঞ্চল তৈরি হতে থাকবে। আর এই শক্তির অবিরাম প্রতিযোগিতা মানব সভ্যতাকে বারবার প্রশ্নের মুখে দাঁড় করাবে। আমরা কি সত্যিই উন্নত হয়েছি, নাকি শুধু আরো মারাত্মক অস্ত্র বানাতে শিখেছি? এই প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে থাকলো। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন।